সাসপেন্স নাইট ভলিউম 3তে আজ আপনারা শুনবেন ক্রস কানেকশন। লেখক সৌরভ সিনহা। গল্পের প্রধান চরিত্রে মোহর, কেয়ারটেকার, রূপা, জয়, অদ্রিজা, সাধিকা ও বান্ধবী। শুরু হচ্ছে আজকের গল্প ক্রস কানেকশন। আমরা অফিসের সবাই মিলে একদিন একটা গেট টুগেদার ট্রিপের আয়োজন করেছিলাম। অফিসের সিনিয়র, জুনিয়র, ছেলে মেয়ে, ফ্যামিলি মেম্বার সবাই গিয়েছিল। ইউনিয়নের হেড অনিকেত দা হাওড়া শ্যামপুরের দিকটাতে নদীর ধারে একটা পেল্লাই পুরনো জমিদার বাড়ি ঠিক করল। বাড়িটার চারধারে বড় বাগান, আশপাশটায় জনবসতি নেই, শুধু একটা ওয়্যার হাউস রয়েছে কিছুটা দূরে। রূপা, সুচেতনা ছাড়াও রথিনদা, জয়দা, মোহরদি অনেকেই এসেছিল। অনিকেতদা কোনো একটা কারণে শেষ মুহূর্তে যেতে পারেনি। মেয়েদের সংখ্যাই ছিল বেশি। সকাল থেকে সবাই মিলে নানান রকম মজায় মেতে উঠলাম। সবাই মিলে গঙ্গায় স্নান করে একটু দূরের একটা শিব মন্দির দর্শন করে এলাম। অনিকেতদা দূরের শহরের একটা ক্যাটারিং থেকে হোম ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছিল। ফ্রাইড রাইস, পমফ্রেট, চিকেন কষা দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর গল্পের আসর বসল। অফিসের কুটকাচালি, বস আর সিস্টেমের মুন্ডুপাতের পর ভূতের গল্পের আসর বসল। ব্ল্যাক ম্যাজিক, জিন পিশাচ, পুরুলিয়ার ডাকিনী, স্টক কারোর কম ছিল না। ঈশানীর এক বান্ধবী তন্ত্রসহ অন্যান্য সাধনা করতেন। তিনি তার গুরুদেবের আর নিজের অনেক ঘটনা বললেন। মোহরদি গল্প বলার সাথে সাথে খুব ভালো গান গায়। সে গাইছিল, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा, ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। কিন্তু গান আড্ডার মাঝখানেই মোহরদি নিজের ননদ শাশুড়ির প্রসঙ্গ নিয়ে এলো। ব্যাস, অমনি সেই প্রসঙ্গের লেজুর ধরে শ্বাসবহু, শাড়ি গয়না, লিপস্টিক ইত্যাদি মেয়েলি গল্পের লাইন লেগে গেল। আর এই সব ফেমিনিস্ট গপ্পের মাঝখানে ছেলেরা ক্রমশ সংখ্যালঘু হয়ে গেলাম। দেবতনু উঠে গেল, আমিও উঠে ছাদে চলে গেলাম। ছাদে উঠে সাউথের কি একটা মুভি দেখছি। কিছু সময় পর গাঁজার গন্ধ নাকে এলো। দেখি বাড়ির কেয়ারটেকার ছাদে এসে গাঁজা টানছে। তার পাশে একটা দেশি মদের অর্ধেক খাওয়া বোতলও পড়ে আছে। শ্যামলা রোগা লোকটির মুখে ছোট গোঁপ রয়েছে। সে হাতের ইশারায় আমায় ডাকল। তারপর জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, তোমরা কি দল বেঁধে ভূত দেখে বেড়াও? ভূতের গল্প করছিলে তো তোমরা? কথা শেষ পর্যন্ত সেই ভূতের গল্পে গিয়েই ঠেকল। আমি প্রেতকথা, কিউরোফাইট এইসব ইউটিউব চ্যানেলে ভূতের ঘটনা শুনি। আমি সেই সব ইউটিউব চ্যানেলের কথা বলতেই সে ব্যঙ্গের হাসি হেসে বলল, ওই ইউটিউবে কিছু ছেলে মেয়ে আছে যারা ওই ঢং করে ভূতের গল্প বলে বেড়ায়, কিন্তু ওরা কি ভূত দেখেছে নাকি? শোনো ভাই, আমি 19 বছর বয়সে ঘর ছেড়ে গুরুর সাথে তন্ত্র সাধনা করেছি। গুরুর কথা মতো শ্মশানে খুলির মাথায় খই ঢেলেছি। খইগুলো ফটফট করে ফুটেছে। দণ্ডির ওপারে দেখেছি ধোঁয়া ধোঁয়া অনেক মানুষের মতো কি একটা বসে আছে। একবার অট্টহাস্য বলে একটা জায়গায় গুরুর কথা মতো নদী থেকে ঘটে করে জল নিয়ে ফিরছি। পিছন থেকে
একটা কিছু আমার চুলের মুঠি ধরে মারলো এক আছাড়। পিঠে 3টে নখ দিয়ে একটা আঁচড় মারলো। গুরু মন্ত্র না জপলে সেদিন আমি সোজা উপরে। তবে একবার আমি লোভে পড়ে গুরুর 12 আনা সোনার উপর নথ চুরি করেছিলাম। ছোটখাটো সিদ্ধিটাও নষ্ট হয়ে গেল। বিয়ে করিনি, এখানে ওখানে টুকটাক কাজ করি, আর যা পাই ওই দিয়ে আমি খাই। তবে ভাই কিছু কিছু মন্ত্র আমি এখনো জানি। লোকটার মুখ থেকে ভক ভক করে মদের গন্ধ আসছিল, চোখগুলো রক্তাভ হয়ে গিয়েছিল। আমি বললাম, আচ্ছা তুমি কি আমাকে ভূত দেখাতে পারবে? লোকটি ঈষৎ হেসে বলল, ভূত? ভূত তুমি দেখতে পাবে না ভাই, কারণ ভূত দেখার মতো দৃষ্টি তোমার হয়নি। তবে একটা ষোড়শী মেয়ের আত্মাকে আমি তোমাকে দেখাতে পারি। পাশেই শ্মশান তো। তা ভাই বলছি, মেয়েটাকে ডাকবো? তোমাকে নিয়ে অনেক কথা সে বলে দেবে। দেখো গিয়ে, হয়তো তোমার প্রেম পীড়িত নিয়ে, বিয়ে নিয়ে অনেক কথা বলে দিতে পারে। তবে ভাই একটা কথা, আমাকে একটা বোতলের দাম দিতে হবে। 300 টাকা লাগবে। রাজি? আমি ইউটিউবে কয়দিন আগে কর্ণপিশাচিনী নিয়ে একটা ভিডিও দেখছিলাম। আমার মনে হলো কি করে দেখাই যাক না। আমি পকেট থেকে একটা 200 টাকার নোট বার করে লোকটাকে দিলাম। লোকটা কোনো কথা না বলে নিজের ঝোলা থেকে পেঁচার পালক, বিড়ালের এক টুকরো লেজ, শুকনো ডালসহ আরও কী সব বার করল। তারপর ডালগুলোকে লাল সুতো দিয়ে বেঁধে পেঁচার পালক সহ যাবতীয় জিনিস রাখল। তারপর নিজের চারদিকে দণ্ডি কেটে বিড় বিড় করে এক নাগাড়ে মন্ত্র পড়তে লাগলো। 10-15 মিনিট পর আমি বিরক্ত হয়ে মোবাইল খোঁচাতে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কিছু সময় পর হঠাৎ করে মনে হলো প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়েছে। তাকিয়ে দেখলাম সামনের বড় গাছগুলো প্রচণ্ড জোরে নড়ছে। গাছের কাকগুলি ঘুম থেকে উঠে কা কা করে ডাকছে। বাড়িটার বড় গেটের সামনে এক পাল কুকুর এসে ঘেউ ঘেউ করছে। বাড়ির কারেন্ট হঠাৎ করে চলে গেল, অথচ অনেকটা দূরের ওয়্যার হাউসের বড় লাইটগুলো তখনও জ্বলছে। কিছু সময় পর সারা ছাদময় ধপ ধপ শব্দ করে কেউ একটা দাপিয়ে বেড়াতে লাগলো। কিছুক্ষণ পর ধপ ধপ শব্দটা ছাদ থেকে সিঁড়ি হয়ে নিচে নেমে গেল। আমি মোবাইলের আলোতে কেয়ারটেকারের মুখটা দেখলাম। লোকটার ছোট মুখটা মনে হচ্ছে ভয় পাংশুটে হয়ে গেছে। আমাকে ফিস ফিস করে কাঁপতে কাঁপতে বলল, রে বাচ্চা মেয়েটার তার বদলে একটা ডাকিনী চলে এসেছে ভাই। এরা শ্মশান পিশাচি। এদের শরীরে দয়ার ছিটে ফোঁটা নেই।
যেখানে আসে সেই জায়গাটাকে একেবারে শ্মশান বানিয়ে ছাড়ে। প্রাণে বাঁচতে চাইলে এখান থেকে পালাও ভাই, এখান থেকে পালাও। এই বলে লোকটা নিজের জিনিসপত্র ফেলে ঊর্ধ্বশ্বাসে নিচে নামতে লাগলো। কিছুক্ষণ পর নিচের দরজা খোলার খুট করে আওয়াজ পেলাম। দেখলাম লোকটা অন্ধকারের মধ্যে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওদিকে নিচে শরগোল পড়ে গিয়েছে। নিচে নামতেই বোটকা মতন একটা বিচ্ছিরি গন্ধ পাওয়া গেল। সবাই বড় টানা বারান্দাতে বেরিয়ে এসেছে আর কিছুটা উত্তেজিত হয়ে নিজেদের মধ্যে কথা বলছে। সবার দরজা নাকি কেউ একটা জোরে জোরে ঠকঠক করেছে, সাথে ধূপ ধাপ করে কারোর একটা ভারী পায়ের আওয়াজ সবাই ঘুমের মধ্যে শুনেছে। কিছুক্ষণ পর কারেন্ট আবার চলে এলো। সবার গুঞ্জন থামিয়ে রূপা বলল, দেখ ভাই, এইসব প্র্যাঙ্ক ফ্যাঙ্ক রাতের বেলা আর নেওয়া যাচ্ছে না রে। মজাক বন্ধ কর, সবাই ঘুমিয়ে পড়। বাজে গন্ধটা ওটা মনে হয় ওই ওয়েস্ট ফুডের ডাস্টবিনটা থেকে আসছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘরের বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে। চোখ কচলাতে কচলাতে বাইরে এসে দেখি অনেকে বাথরুমের সামনে জড়ো হয়েছে এবং সেই বোটকা গন্ধটা আবার নাকে আসছে। বসন্তকালে স্বাভাবিক ঠান্ডার চেয়েও বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। অপূর্বতার মেয়ে দিদিপ্রিয়া তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। দিদিপ্রিয়া বাথরুমে গিয়ে নাকি একটা শিলিং সমান লম্বা বিভৎস একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটার গায়ে একটুকুও কাপড় ছিল না। তার মাথার খোলা চুল মাটিতে ঠেকেছে। সে হঠাৎ করে অহনাকে এক ধাক্কা দেয়। জয়দাও বলে, আমি ফোন করতে বারান্দায় গিয়েছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে পিছন ঘুরে বারান্দার গিল ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটা পুরো নেকেড। বারান্দায় একটা পুরানো বাল্ব জ্বলছিল। হঠাৎ দেখি মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা বিভৎসভাবে হাসি দিল, কিন্তু কিন্তু কিছুক্ষণ পর আর তাকে দেখতে পেলাম না। আই থিঙ্ক উই শুড লিভ দিস প্লেস ইমিডিয়েটলি। জয়দার কথায় সায় দিয়ে অনেকে তখনই বাড়িটা ছেড়ে চলে যেতে চাইল, কিন্তু মোহর্তি বলল, এই রাতে এতগুলো মেয়েকে নিয়ে কিভাবে বেরোবো আমরা? একটা রিমোট প্লেসে এত রাতে কি বেরোনো যায় নাকি? তার চেয়ে আমরা বরং সবাই মিলে একটা ঘরে গিয়ে বসি, সবার মোবাইলে হনুমান চালিসা চালিয়ে দিই, তাহলে মনে হয় আর কোনো বিপদ হবে না। সবাই মিলে একটা ঘরে গিয়ে বসলাম ঠিকই, কিন্তু ইউটিউবে হনুমান চালিসা কিছুতেই চালানো গেল না। ইউটিউব ক্রমাগত বাফারিং করছে। আমি ঠাকুরের নাম মনে মনে নেবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঠাকুরের নাম মনে করতে পারছি না। এই রকম করতে করতেই চোখের পাতা জড়িয়ে এলো। কিন্তু হঠাৎ ভারী দরজাটা ধড়াম করে খুলে গেল। ছিটকিনি দেওয়া দরজা কিভাবে খুলল তা আমি এখনো জানি না। মনে হলো ঘরে একটা ছোট খাটো ঝড় বইতে শুরু করেছে। অদ্রিজাদি মোহর্দির জ্যাঠতুতো বোন, সে আসামের জোড়ায় থেকে এসেছিল। সেই অদ্রিজাদি আহ আহ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো আর মাথা দোলাতে লাগলো। অদ্রিজাদির গড়ন একটু স্থূল কায়া। হঠাৎ করে দেখি অদ্রিজাদি নিজের শাড়ি খুলতে শুরু করেছে। তারপর আমার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে দাঁত কটমট করে বলল, কি রে, আমি আসতে চেয়েছিলাম আমি আসতে, আমাকে ডাকলি কেন? এখন আমি এই বাড়িটা ছেড়েও যাব না, আর এই মেয়েটাকেও ছাড়বো না। এরপর অদ্রিজাদি হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর বারান্দার দিকে চলতে শুরু করলো। জয়দা, দেবতনু সহ ৩-৪ জন মিলেও তাকে আটকাতে পারল না। বারান্দার একপাশে বেসিনের তলায় রাতের খাবারের এঁটোগুলি রাখা ছিল। অদ্রিজাদি
ডাস্টবিন থেকে 2 হাত দিয়ে মাছের কাঁটা, চেবানো মুরগির হাড় হাম হাম করে খেতে লাগলো। মোহরদি অদ্রিজাদির কাছে গিয়ে খুব আস্তে আস্তে বলল, অদ্রিজাদি, এইগুলো খেও না, আমার ব্যাগে বিস্কিট আছে, দেবো দেবো তোমাকে? অদ্রিজাদি মোহরদির দিকে প্রথমে বিভৎসভাবে তাকালো, তারপর মোহরদির বড় চুলের মুঠি ধরে কয়েক পাক ঘুরিয়ে ছেড়ে দিল। তড়াম করে মোহরদির মাথা মেঝেতে ঠুকে গেল। মোহরদি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মাথা নিচু করে। আমি মোহরদির পাশে গিয়ে বসলাম। বেসিন থেকে জল নিয়ে আসার সাহসও হচ্ছে না। হঠাৎ দেখলাম অদ্রিজাদি কাঠের আলমারির নিচ থেকে একটা ইঁদুর বা ছুঁচো কিছু একটা ধরেছে এবং তারপর সেই প্রাণীটার কাঁধের কাছে বসালো এক কামড়। অদ্রিজাদির ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আমি আর নিতে পারলাম না, ওয়াক ওয়াক করে বমি করে ফেললাম। কিছুক্ষণ পর দেখি ঈশানীর সেই সাধিকা বান্ধবী তার রুদ্রাক্ষের মালা অদ্রিজাদির মাথায় চেপে ধরে বিড় বিড় করে কিছু একটা জপ করছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাথে অন্য কোনো একটা মন্ত্র পাঠ করছে, কিন্তু অদ্রিজাদি সেই সাধিকার হাতে অজরে কামড় বসিয়ে দিল। সাধিকা বান্ধবীর হাত দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তাও সে মন্ত্রপাঠ থামালো না। আস্তে আস্তে অদ্রিজাদির শরীর নেতিয়ে আসতে লাগলো। একসময় অদ্রিজাদি মাটিতে বসে অজ্ঞান হয়ে গেল। সাধিকা বান্ধবীটি তার চোখে মুখে জলের ছিটা দিল। তারপর সে বলল, এখনই বাড়িটা ছাড়তে হবে, সবাই একসাথে বাড়ি থেকে বেরো। বুলবুলদি মনে হয় ভ্যানিটি ব্যাগ খুঁজছিল। সাধিকাটা ঝাঁঝিয়ে বুলবুলদিকে বলল, ওই ঘরে কোথায় যাচ্ছ? ওকে ছেড়ে এবার তোমাকে ধরবে। ভোরের ব্রাহ্ম মুহূর্ত ছিল বলে ওকে কোনো রকমে ছাড়াতে পেরেছি। বাইরে বেরিয়ে দেখলাম আকাশ ফিকে হয়ে এসেছে। 3টে গাড়ি ছিল। 20 জন মিলে গাদাগাদি করে গাড়িগুলোতে বসলাম। কিন্তু রথিন্দা অনেক চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারল না। গেটের বাইরে কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে এবং সাথে সাথেই পাশের গাড়িতে অদ্রিজাদি আবার আহ আহ করে বিকৃত আওয়াজ করা শুরু করেছে। হঠাৎ করেই 3টে গাড়ি স্টার্ট হয়ে গেল। হাওড়া ব্রিজ আসা অবধি কেউ কোনো কথা বলতে পারল না। পরে অনিকেতদার থেকে জানতে পারি ওই বাড়ির একটাও ফার্নিচার নাকি অক্ষত ছিল না। ভারী ভারী আলমারি, পালঙ্ককে কে যেন প্রবল আক্রোশে আছড়ে ভেঙে দিয়েছে। বাড়ির মালিকরা প্রথমে আমাদের সন্দেহ করলেও পরে বুঝতে পারে এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। বাড়ির মেঝেতে, ছাদেতে এত এত ছাই পড়ে থাকত। জল দিয়ে সারা বাড়ি ধোয়ানো হতো। কয়েক ঘন্টা পর আবার কোথা থেকে ছাই এসে পড়তো তা কেউ বলতে পারত না। তারপর বাড়ির মালিক তান্ত্রিক ডেকে যজ্ঞ করায়। আমি অদ্রিজাদিকে মেসেঞ্জারে ফোন করি, কিন্তু সেই সময়কার কোনো স্মৃতি তার আর মনে ছিল না। এতক্ষণ শুনছিলেন সৌরভ সিনহার লেখা ক্রস কানেকশন। গল্পের সূত্রধার ও কেয়ারটেকারের চরিত্রে সূর্য, গল্প পাঠে সাগ্নিক, মোহরের চরিত্রে তনুশ্রী, রূপার চরিত্রে পুষ্পিতা, জয়ের চরিত্রে অঞ্জন, অদ্রিজার চরিত্রে নিবেদিতা, বান্ধবীর চরিত্রে অদিতি এবং সাধিকার চরিত্রে রিমি।
আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।